আজকে যে বিষয়টাকে নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে বাড়িতে গিয়ে দেখবেন এখন বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা কম বয়সীদের ক্ষেত্রেও একটা ঘটনা খুব চোখে পড়ছে। সেটা হচ্ছে অস্টিওআর্থেরাইটিস, বা যেটাকে আমরা গিঁটে বাত বলি। তো এই জন্য সাধারণত আমরা দুটো পথ আপাতত অবলম্বন করে চলেছি বা শুনতে পাচ্ছি। সেটা কি না, যেহেতু বাতটা কি হচ্ছে যে ব্যথা থাকে, একটা ফোলা থাকে, একটা যন্ত্রণা হয়, এই জন্য হয় আমরা ব্যথা কমানোর ওষুধ খাচ্ছি, মানে পেইন কিলার খাচ্ছি। সেটা আইদার হতে পারে আপনার স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ অথবা নন স্টেরয়েড কোনো ওষুধ। এই একটা পথ হচ্ছে। এতে কি হচ্ছে, এতে আপনার কিডনি, হার্ট, লিভার, এই সমস্ত কিছু অঙ্গে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। আর একটা আমরা ইদানিং শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে অপারেশন। যে অপারেশনটার মাধ্যমে কি করা হচ্ছে, যে আপনার জয়েন্টকে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। সেটা আপনি নি জয়েন্টের রিপ্লেসমেন্ট বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন চলছে, টিভিতে চলছে, রাস্তাঘাটে ব্যানারে দেখতে পাচ্ছেন, খবরের কাগজে দেখতে পাচ্ছেন। আর কি হচ্ছে না, সেখানে আপনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, এই জয়েন্ট রিপ্লেসমেন্টের একটা বিষয় চলছে। এছাড়া আমরা কিন্তু আর দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো পথ খুঁজে পাচ্ছি না। এবং প্রথমটাতে গেলে কি হবে, শরীরের বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে। আর দ্বিতীয়টাতে যেতে গেলে কি হবে না, আপনাকে অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং সেটা একটা আর্থিক যারা সচ্ছল, এবং সেটা খুব পয়সা মানে অনেক টাকা পয়সা খরচা হয় আর কি জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য। তো সেটা সবার পক্ষে সম্ভব না। এই দুটো পথ বাদ দিয়ে অন্য কি কোনো পথ হতে পারে, যেই পথটা থেকে আমরা সাধারণ মানুষ এই বাতের ব্যথা বা বাতের যে রোগটা সেখান থেকে সরিয়ে আসতে পারি এবং শরীরটাকে সুস্থ রাখতে পারি? সেটা কীভাবে সম্ভব, সেটাকে আমরা গবেষণার মাঝখানে দেখব যে কীভাবে আমরা করে উঠতে পারি। নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়। প্রথমে জেনে নিই যে বাত বিষয়টা কি, বাত রোগটা আসলে কি। ডাক্তারি ভাষায় বাত হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। কীরকম ক্রনিক ডিজিজ? যেটা ক্রমবর্ধমান, মানে ক্রমাগত বেড়ে বেড়ে যাচ্ছে, এবং একটা ডিজেনারেটিভ একটা ডিজিজ। এবার ডিজেনারেশনটা কোথায় তৈরি করছে না, আমাদের যে ওজন বহন করছে যে আপনার জয়েন্টগুলো আছে, যেমন ধরুন আপনার হাঁটু, কোমর, আপনার এলবো জয়েন্ট মানে কনুই বা কাঁধ, এই যে জয়েন্টগুলো আছে, হিপ জয়েন্ট, তার সাথে আপনার স্পাইনাল কর্ড, এই আপনার যে ভার্টিব্রাগুলো আছে, এই সমস্ত জায়গায় যখন ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো আছে, ওজন যেগুলো জয়েন্টগুলো থাকে, সেখানে কি করছে, মেনলি এফেক্ট করছে। আর সেখানে কি করে না, তার যে আমার একটা কার্টিলেজ থাকছে, তো একটা জয়েন্ট তো এমনি এমনি হয় না, তার মাঝখানে কার্টিলেজ থাকছে, এই কার্টিলেজগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আলটিমেটলি ডিজেনারেশনটা হচ্ছে। এই জন্য হচ্ছে এটা বাত। এবার এটা কাদের বাত হতে পারে? বাত হতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রেই বাতের প্রকোপটা বেশি দেখতে পাওয়া যায়, এবং যারা 60-এর বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই বাতের প্রকোপটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোন কোন কারণে আমাদের এই বাতটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে? প্রথমত আমরা প্রায় শুনতে পাই যে আমার বাবা মার বাত ছিল তাই আমার হয়েছে। এটা বাস্তব। মানে কি হচ্ছে না, বংশানুক্রমে যদি কারো রোগটা থেকে থাকে বাত, তাহলে তার পরবর্তী বংশের যারা উত্তরাধিকারী হচ্ছে তাদের এই রোগটা আসে, উত্তরাধিকারী সূত্রে পাচ্ছে, মানে বাবা মার থেকে আসছে। দ্বিতীয়ত হচ্ছে কি না, দেখবেন যারা মোটা সোটা, যাদের ওজনটা বেশি, তাদের ক্ষেত্রে বাত হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। কারণ হচ্ছে কি না, বাত হচ্ছে কাদের, মানে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে কাদের না, যেখানে আর হচ্ছেটা কোথায় হচ্ছে আপনার যেখানে ওয়েট বিয়ারিং জয়েন্ট আছে, মানে যেগুলো ওজন নিচ্ছে। এবার আপনার ওজন যত বাড়বে তখন কি হবে, ওজন নেওয়ার যে জয়েন্টগুলো আছে, মানে নি জয়েন্ট, আপনার কোমর, হ্যাঁ, হিপ জয়েন্ট, এই জায়গাগুলোতে কি হবে, ওজনটা আরও বেশি পড়বে। ফলে সেখানে বাত হওয়ার প্রবণতা বা বাতের কষ্টটা আরও বহু গুণ বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে কি না, যারা খুব ওজন তোলেন, যেমন ধরুন কেউ প্রচণ্ড পরিমাণে মাথায় জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে না, তো এরকম যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কি হচ্ছে, তাদের হয়তো ওজনটা কম, কিন্তু তারা যেহেতু মাথায় অনেক বেশি ওজন চাপিয়ে নিয়ে যাচ্ছে, ফলে
ওই ওজনটা আমাদের শরীরের বিভিন্ন ওয়েট বিয়ারিং জয়েন্টে পড়ছে, ফলে সেখানে একটা বাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটা হচ্ছে কি না, যেখানে মিউকোপলিস্যাকারাইড মানে ক্ষয়ে যাচ্ছে আমাদের আর্টিকুলারে, যেখানে জয়েন্টটা তৈরি হয়েছে সেখানের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে মিউকোপলিস্যাকারাইডটা লস করে যাচ্ছে সেখানে তাদের ক্ষেত্রে এই বাতটা হবার সম্ভাবনা আছে। এবারে হচ্ছে কি যে এর লক্ষণটা কি। এখন বাতের লক্ষণ একটা লোককে বলে বোঝানোর দরকার নেই, কারণ সে তো ঘরে ঘরে দেখতে পাচ্ছে। তবু আমি বলে রাখি যে তাহলে বুঝতে পারা যাবে যে কি ঘটনাটা ঘটে, মানে প্যাথোলজিটা কেমন করে তৈরি হয় যার জন্য লোক এই নির্দিষ্ট কিছু লক্ষণে কষ্ট পায়। প্রথমত হচ্ছে কি, আমি বলেছিলাম যে ক্রনিক ডিজিজ, একটা বাত হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, মানে একদিনে সেটা কিন্তু তৈরি হয়নি, গ্র্যাজুয়ালি ধীরে 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 বাতটা কিন্তু ডেভেলপ করে। এরপরে হচ্ছে যে আপনার কোন কোন জায়গায় এফেক্ট করছে আমি আগেই বলে দিয়েছি, হাঁটু মানে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, আপনার শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্পাইনাল জয়েন্ট যেগুলো থাকছে সেখানে আপনার এফেক্ট করে যাচ্ছে। আর একটা হচ্ছে কি না, যন্ত্রণা কোন সময় হচ্ছে, যন্ত্রণাটা দেখবেন যারা বাতের রোগে ভুগছেন তারা প্রথমের দিকে বলছেন যে কাজকর্ম করলে যন্ত্রণাটা অনেকাংশে বেড়ে যায়, কাজকর্ম করার পর হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে কি না, যন্ত্রণাটা প্রথমে সারাদিন কিন্তু থাকে না, প্রথমে আসে কিছু সময়ের জন্য থাকছে, আবার রেস্ট নিচ্ছেন, চলে যাচ্ছে। এই করতে করতে যন্ত্রণাটা কি থাকে না, দিন রাত সব সময় কিন্তু যন্ত্রণাটা থেকে যায়। তার মধ্যে কোন সময় বেশি আসে না, রাত্রিবেলার দিকে যন্ত্রণাটা বেশি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর একটা কি থাকছে না, এইভাবে তো চলছিল, চলতে চলতে আপনি কি করলেন, আপনি ভাবছেন যে আমার যন্ত্রণা হয়েছে, একটা কাজ করো তাহলে একটা পেন কিলার খেয়ে নাও, সেটা স্টেরয়েড হতে পারে বা নন স্টেরয়েড হতে পারে। সারাদিনে প্রথমত দেখা গেল যে আপনি একদিন দুদিন ছাড়া একটা করে যন্ত্রণা কমানোর ওষুধ খাচ্ছিলেন, তারপর সেটা বাড়তে বাড়তে প্রতিদিন হলো, তারপরে সেটা বাড়তে বাড়তে দিনে 2-3টে করে আপনি খেয়ে যাচ্ছেন। এতে ক্ষতিটা কি হচ্ছে, রোগটা এগুচ্ছে কেমন করে, যন্ত্রণাটা কমে যাওয়া মানে তো রোগটা সেরে গেল না, রোগটা তো রোগের মতো যাচ্ছে। কারণ আমি প্রথমেই বলেছিলাম বাতের জায়গায় যেটা ক্রমবর্ধমান কিন্তু আর প্যাথোলজি, ফলে ব্যথা যখন শরীরে আসছে তখন ব্যথা আসার একটা কারণ হচ্ছে যে রোগীকে জানাচ্ছে যে তুমি কিন্তু তোমার শরীরের বিষয়ে সচেতন হও, তুমি কিন্তু যেটা প্রকৃত চিকিৎসা সেদিকে যাও। তা না করে যদি আমি একটা ব্যথা কমানোর ওষুধ খাই, এটা কিন্তু প্রকৃত চিকিৎসা বলবো না। ফলে কি হচ্ছে না, যেই জায়গায় দুটো জয়েন্টের মাঝখানে যে সমস্যাটা ছিল, মানে আলটিমেটলি হয় কি, ধরুন এটা হচ্ছে আমার হাঁটুর নিচের অংশ আর এটা হচ্ছে আমার হাঁটুর ওপরের অংশ, ফলে এখানটা দেখুন দুটো স্মুথ প্রথমের দিকে এবং তাদের মাঝখানে একটা গ্যাপ থাকছে, এরকম একটা গ্যাপ থাকে। এবারে যত ওজন বাড়বে তত কি হবে, এই গ্যাপটা আস্তে আস্তে কমে আসতে শুরু করে, ঠিক আছে। তারপরে কি হয় যে এই আমাদের এই দুটো পাশে যে প্লেনটা ছিল, যে একদম মসৃণ অংশ ছিল, সেই মসৃণ অংশটা কিন্তু আর থাকবে না, গিয়ে কি হয় সেখানে একটা ক্যালসিয়াম ভুলভালভাবে এসে ডিপোজিশন শুরু করে, ফলে কি হয় একটা আপনার অস্টিওফাইট জেনারেট করে। অস্টিওফাইটগুলো কীরকম দেখতে না, যেমন ওই গরুকে বাঁধার গোঁজ দেখেছেন তো, প্যানাস টাইপের, ওরকম একটা একটা জায়গায় উঁচু 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 তৈরি করবে। কেমন করে, ধরে রাখুন আমার এই আঙুলটা ওরকম তৈরি করেছে, কীরকম হবে, এটা কাছাকাছি চলে এসছে এবং এইটা এইভাবে তৈরি এসে গেল। ফলে কি হচ্ছে, এটা গিয়ে এখানে খোঁচা মারছে, ধাক্কা মারছে, তখনই আপনি যন্ত্রণা অনুভব করছেন। আবার যত আপনি ওজন মানে ব্যথা কমানোর ওষুধ খাচ্ছেন, ব্যথাটা কিছুক্ষণের জন্য কমে গেল, রোগটা সারল না, ফলে এটা এসে গিয়ে একসময় কেটে গেল, তাই না। এইটা যখনই তৈরি হয়ে যাবে, তখন যখন আপনি মুভমেন্ট করবেন, হাঁটবেন, চলবেন, তখন কট 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 করে আওয়াজ হচ্ছে। কেন না, এই অস্টিওফাইট তৈরি হয়ে গেছে এবং একটি হাড়ের সাথে আরেকটি হাড় ঘষা খাচ্ছে, এই জায়গাটা থাকছে। এবং যখন দীর্ঘদিন এইভাবে চলতে থাকে, তখন আমরা কি দেখতে পাই, যারা বাতের রোগী তারা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে প্রথম 15 মিনিট তাদেরকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ ব্যথাটা প্রচণ্ড পরিমাণে থাকে। তারপরে আবার কাজ করতে করতে 10-15 মিনিট 20 মিনিট পর আস্তে 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 ব্যথাটা কমতে থাকে। পরে যখন উনি আবার বিশ্রাম নেন, তখন ব্যথাটা অনেকটা কমে যায়। আবার যখন বিশ্রাম থেকে কাজে উঠতে শুরু করেন, তখন আবার ব্যথা
ব্যথাটা বাড়তে থাকে। এবং যতদিন আমরা কি করি, এই ব্যথা কমানোর ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করি, রোগটাকে সারানোর চেষ্টা করি না, তখন কি হয়, এক সময় এই দুটো যে হাড় বললাম এটা এসে একটা ফিক্সড হয়ে যাবে। ফলে এই জয়েন্টটা তখন আর ভাঁজ হবে না। ফলে কি হবে, ইমোবাইল হয়ে যাবে, একদম হাঁটু স্ট্রেট হয়ে আছে, ভাঁজই করতে পারছি না। আগে যে আমি হাঁটুটাকে এভাবে ভাঁজ করতাম, সোজা করতাম, এটা আমি করতে পারবো না। তখন কি হবে, আর ভাঁজই আমি করতে পারবো না। এরকম সিচুয়েশনে একদম স্টিফনেস চলে আসে। তো এছাড়াও আর এক ধরনের অস্টিওআর্থ্রাইটিস থাকে মহিলাদের ক্ষেত্রে, যখন তাদের মাসিকটা বন্ধ হয়ে যায়, মানে মেনোপজ হয়ে যায়, তখন একটা আর্থ্রাইটিস তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি মেনোপজাল আর্থ্রাইটিস। এরপরে গিয়ে তাহলে আমার কষ্টটা কোন জায়গায় তৈরি হচ্ছে, রোগটা কিভাবে তৈরি হলো না, দুটো হাড়ের মাঝখানে তার ডিস্টেন্স কমে গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি না, তার মাঝখানে অস্টিওফাইট তৈরি হলো। এইটা হচ্ছে মোদ্দা বিষয় অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। এবার ট্রিটমেন্ট কি হচ্ছে, যখন আমি বললাম অপারেশনের কথা হচ্ছে, তখন ধরুন এভাবে অস্টিওফাইট তৈরি হয়েছে, এইটুকু অংশকে কেটে আমি বাদ দিয়ে দিলাম, নিয়ে একটা আমি আর্টিফিশিয়াল কিছু লাগিয়ে দিলাম, যাতে আমার মুভমেন্টটা আবার আগের মতো হয়ে গেল। এটা কষ্ট সাথে। এরপরে আজকে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট হয় এবং আমরা কত অসাধারণ রেজাল্ট পেতে পারি। মানুষ এটা জানে না যে কত অসাধারণ আমরা রেজাল্ট পেতে পারি। তাহলে আমাদের এখানে কাজটা কি হচ্ছে, যে এতক্ষণ পর্যন্ত আমরা মডার্ন মেডিসিন অনুযায়ী কথাবার্তা বললাম, যে ক্রমাগত বর্ধমান হচ্ছে, বেড়ে যাবে, ক্রনিক ডিজিজ হচ্ছে, অস্টিওফাইট চেঞ্জ আসছে। এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিন অনুযায়ী তাদের আপনার মানে ইরিভার্সিবল প্যাথোলজি। মানে এই জায়গা থেকে মডার্ন মেডিসিনের কাছে, অ্যালোপ্যাথিতে এমন কোনো ওষুধ নেই যে তাকে আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসতে পারে। মানে এই যে আপনার হাড়টা উঁচু হয়ে গেছিলো সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, যে জায়গাটা খুব কাছাকাছি চলে এসেছিলো সেটা একটু উপরের দিকে উঠে আসবে। এই যে ইরিভার্সিবল প্রসেস, মানে এরকম হয়েছিল তাকে আমি আবার নর্মাল জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো, এই প্রসেস কিন্তু অ্যালোপ্যাথির কাছে নেই। ফলে যেহেতু এখন আমাদের চারপাশে আমরা কি করতে পারি, অ্যালোপ্যাথিময় আমাদের গোটা পৃথিবী, ফলে সেই জায়গাটাকে আমরা বিশ্বাস করে দিচ্ছি। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে কি করতে পারি, যদি পেশেন্টকে আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, করার পর তার যদি আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি এবং সেখানে যদি একটা সিঙ্গেল মেডিসিন তাকে দেওয়া হয়, একটাই ওষুধ ব্যবহার করা হচ্ছে, তাহলে দেখব যে যদি ডাক্তারবাবু সঠিকভাবে ওষুধটাকে নির্বাচন করেন, তাহলে ব্যথা কমানোর জন্য অন্য কোনো পেন কিলার খেতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি, অপারেশন করে হাঁটু বদলানোর দরকার নেই। তিন, না আমি আগে ওষুধ খেয়ে যে কিডনি, হার্ট, লিভার এর 12টা বাজিয়ে দিয়েছি, সেটা কিন্তু আস্তে 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 ঠিক জায়গায় চলে আসবে এবং অনেক কম খরচে অপারেশন ছাড়াই আমরা সুস্থ হয়ে উঠতে পারব। এইখানে কিছু মানুষ বলেন, দেখবেন জিজ্ঞেস করেন, এখন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রেও তো অনেক জিনিসপত্র বেরিয়েছে, যে আমি একটা অমুক ওষুধ খেয়েছিলাম যেটা বাতে ব্যথা কমানোর জন্য ছিল, সেখানে ট্যাবলেট খেয়েছি, এটা কি খেতে পারবো? অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে, আপনি কমেন্টে পড়লেই দেখতে পাবেন অনেকে এরকম প্রশ্ন করেছেন এবং নাম দিয়ে দিয়ে উল্লেখ করেছেন। তো আমি সেখানে বলি, দেখুন হোমিওপ্যাথি, প্রকৃত যে হোমিওপ্যাথি শাস্ত্র, সেখানে কিন্তু এই ধরনের মিক্সচার ওষুধ, তাকে একটুখানি ঘুরিয়ে দেখলেই দেখতে পাবেন সেখানে 10টা 15টা ওষুধ কম্বিনেশন করা আছে, মানে মিক্সিং করা আছে। এবং শুধু সেগুলোই আছে না, ওতে আরও অন্য কিছু ওষুধ মেশানো হচ্ছে, সেটা কিন্তু আমার ধারণা নেই। তো সেই জায়গায় গিয়ে দেখবেন যে যেহেতু 10টা 15টা ওষুধ দেওয়া থাকছে, হোমিওপ্যাথি, প্রকৃত হোমিওপ্যাথি শাস্ত্র কিন্তু এই ধরনের ওষুধকে সাপোর্ট করে না। ফলে কি হচ্ছে, যদি আমরা এই ওষুধগুলো ক্রমাগত খেয়ে যাই, সেই পেন কিলারেরই কাজ করছে, এ কিন্তু আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে না। এবার আপনার প্রশ্ন উঠতে পারে যে আপনি ডাক্তার, মানে আপনি কখন এরকম রুগী দেখেছেন, সারিয়েছেন, যে সত্যি বাত থেকে ভালো হয়েছে? না, একটা নয়, 100খানা রুগী সেরেছে। অন্য ডাক্তারবাবুর কাছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে একটা নয় 100টা রুগী সেরেছে। এবং দেখুন, সব
মানে পেশেন্টের কিন্তু আমরা ভিডিও তুলে দিতে পারি না। তো কিছু আমি ভিডিও তুলেছিলাম পেশেন্টের মতামত নিয়ে, সেটা আমার ফেসবুকে আপলোড করা আছে, কিছু কিছু ভিডিও ফেসবুকে আপলোড করা আছে। তো সেইগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। একটা পেশেন্টের 15 দিনে কতটা উন্নতি হলো, কোনো পেশেন্ট বেঁকে গেছে, যার বলেছিল যে আর ভালোই হবে না, তো সেখান থেকে কীভাবে থাকতে পারেন, কেমন করে সুস্থ হয়েছেন উনি, এরকম হাজারো একটা ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে। আমার ফেসবুক আইডিটা হচ্ছে ডক্টর অর্ণব মুখোপাধ্যায়। তো সেখানে আপনারা যান, গেলেই দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্ট হিসাবে কিছু ব্যবস্থা করি, কারণ এটা অ্যালোপ্যাথিতেও করা হয়, হোমিওপ্যাথিতেও করা হয়, আয়ুর্বেদিকেও করা হয়। সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে কি হয় না, আমরা হয়তো কখনো আমরা করছি, একটুখানি হিট দেওয়া বা টাকাটা ম্যাসেজ থাকা, মাসেল স্টিমুলেটর ইউজ করা। কারণ যখন কোনো একটা জয়েন্ট স্টিফ হয়ে যায়, তো যদি মুভমেন্ট করতে না পারে, তো সেখানে কী হয় যে মাসেল যেগুলো অ্যাটাচমেন্ট থাকে, সেই মাসেলগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে। যদি আমরা ফিজিওথেরাপির মাঝখানে যাই, তাহলে পেশেন্ট কিছুদিনের জন্য উপশম বা কিছুক্ষণের জন্য উপশম পেতে পারে। এতে কিন্তু রোগটা সেরে যায় না। এটা আমার মতামত, আমি যেটুকু আমার প্র্যাকটিস লাইফে দেখেছি। এবার বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা আমার ভিডিওতে দেওয়া আছে, ফেসবুকে যান, গেলে দেখতে পাবেন। আর ওই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে সময়টা নষ্ট করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং হোমিওপ্যাথি বিষয়টাকে নিয়ে জানার চেষ্টা করুন যে তার ভেতরে আছেটা কি, কত কিছু অপূর্ব জিনিস আমাদের মানব সভ্যতাকে হোমিওপ্যাথি দিতে পারে। টেক কেয়ার, গুড বাই।